2020-21 শিক্ষাবর্ষের রাজশাহী কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীরা, তোমরা যারা মানবিক বিভাগে ভর্তি হয়েছ এবং সংস্কৃত বিষয়টিকে নিজেদের চতুর্থ বিষয় হিসেবে নিয়েছ, আজকে তোমাদের সামনে আমি আমার দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং শুরুতেই আমি এই নবাগত মুখগুলোকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই যার যার বাড়িতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই যে অনলাইন ক্লাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীর এখন যে অনলাইন ক্লাসগুলো চলছে, তোমরা নিয়মিত সেগুলো অংশগ্রহণ করছো, কেননা তোমরা নবাগত শিক্ষার্থী। বিশ্বের এই করোনা মহামারীকালীন সময়ে শ্রেণীকক্ষে এসে তোমাদের পক্ষে ক্লাস করা সম্ভব হচ্ছে না। এটি তোমাদের কাছে যেমন দুঃখজনক, ঠিক তেমনি আমাদের কাছেও কিন্তু সমভাবে দুঃখজনক। আজকে তোমাদের সামনে আমি আমার এই যে দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি, তার আমার পরিচয়টি আমি তোমাদেরকে প্রথমে একটু দিয়ে নেব। আমি অঙ্কনা সেন, প্রভাষক, সংস্কৃত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রথম ক্লাসটিতে, অর্থাৎ প্রথম যে ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হয়েছিলাম, সেই ক্লাসে আমি সংস্কৃত বিষয়ের, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সংস্কৃত বিষয়ের পাঠ্যসূচি বা পাঠ্যক্রম এটি নিয়ে আলোচনা করেছি। তো আজকে দ্বিতীয় ক্লাস, আমি আজকের এই ক্লাসে একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং একাদশ শ্রেণীর আমি প্রথমেই তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। তোমরা ছবিগুলো স্ক্রিনে তোমরা দেখো। ছবিগুলো প্রথমে একটি পাখি যুগল, অর্থাৎ যুগল একটি পাখি, সুন্দর একটি পাখি যুগলের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এখানে একজন মুনি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে একজন মুনি, তিনি কিছু লিখছেন এবং এখানে তৎকালীন সময়, অর্থাৎ সংস্কৃত সাহিত্যে তৎকালীন সময় কিন্তু কোনো বিদ্যালয় ছিল না, অর্থাৎ বিদ্যা লাভের জন্যে কোনো মুনি ঋষির আশ্রমে বা কোনো মুনি ঋষি কিন্তু তার শিক্ষার্থীদেরকে পাঠদান বা শিক্ষাদান করতেন, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় কিন্তু তৎকালীন সময়ে শিক্ষাদান ব্যবস্থা চালু ছিল। এরকম কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কিছু কিন্তু তখন ছিল না, কারণ তখন কিন্তু সবে বিদ্যা লাভের বিভিন্ন পন্থা, তখন কিন্তু বিকল্প খুব বেশি ছিল না, অর্থাৎ সবে শুরু হয়েছে। কোনো জিনিস সৃষ্টির সময় একটু অন্যরকম তো থাকবেই, তাই না? আস্তে আস্তে যত দিন যাবে তত সেটির উন্নতি লাভ করবে। এখানে তোমরা একটি বইয়ের ছবি দেখলে এবারে, তাহলে আমরা চারটি ছবি দেখলাম, 4 রকমের 4টি ছবি। অর্থাৎ প্রথমেই দেখলাম একটি সুন্দর পাখির যুগল, তারপরে একজন মুনি ঋষি যিনি নিমগ্ন হয়ে কিছু একটা লিখছেন বা বিদ্যাভ্যাস করছেন বলে আমাদের মনে হচ্ছে। তারপরে একজন মুনিবর বা ঋষি বলবো, তিনি শিক্ষক ও গুরু, তিনি তার শিষ্যদেরকে পাঠদান করাচ্ছেন। শিষ্য দুইজনকে, সেটিও আমি বলছি তোমাদের। এবং তারপরে একটি মহাকাব্য বা মহাগ্রন্থ, যেটি নাম হচ্ছে রামায়ণ। হ্যাঁ, আমাদের আজকের পাঠ তোমাদের একটি গুরুত্বপূর্ণ পদ্যাংশ, সংস্কৃত একাদশ শ্রেণীর যে 3টি পদ্য রয়েছে, তার মধ্যে প্রথম পদ্য যেটি বাল্মীকি কবিত্ব লাভ। হ্যাঁ, মুনি বাল্মীকি মুনি ঋষি ছিলেন। তার জীবনে কিন্তু একটি প্রাগৈতিহাসিক একটি কাহিনীও রয়েছে, অর্থাৎ একটি মিথ বলা চলে সেটিকে, বা একটি গল্প কিন্তু প্রচলিত ছিল তার পূর্ব জীবন সম্বন্ধে। কিন্তু
আমরা তাকে জেনেছি, আমরা তাকে আজকে জানবো একটি মহাগ্রন্থের লেখক হিসেবে, রচয়িতা হিসেবে। তিনি কে? মহর্ষি বাল্মীকি মুনি। এবারে যে প্রথমে যে ছবি চারটি আমরা দেখলাম, সেই ছবি চারটিতে যে পাখি দুটি আমরা দেখছি, এই পাখি দুটি কিন্তু আজকে ক্লাসের সাথে আমাদের অতপ্রতভাবে জড়িত বা সম্পর্কিত। এই পাখি দুটি হচ্ছে ক্রোঞ্চ যুগল, অর্থাৎ ক্রোঞ্চ পাখির যুগল। এবং তারপরে রয়েছে আমাদের এই যে মুনি ঋষি, তার কথা আমরা বলছি, তিনি হচ্ছেন বাল্মীকি। এবং এই যে বাল্মীকি মুনি, যে সামনে যে শিষ্য দুজন বসে আছেন, তারা লব কুশ, রামের দুই সন্তান, এবং অর্থাৎ রামায়ণ নামক এই যে মহাকাব্যটি, মহাগ্রন্থে যে নায়ক, তিনি ছিলেন শ্রী রামচন্দ্র, রাজা দশরথের পুত্র রামচন্দ্র। সেই রামচন্দ্রেরই দুই পুত্র, যারা কিন্তু পরিপালিত হয়েছিল ঘটনাক্রমে এই যে বাল্মীকি মুনি তারই আশ্রমে। এবং আজকে কিন্তু আমাদের পাঠের বিষয় বা তোমাদের সংস্কৃত উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর যেটি পাঠের বিষয়, সেটি হচ্ছে এই যে বাল্মীকি মুনি, অর্থাৎ এই যে আমাদের যে মুনি ঋষি, তিনি কিভাবে করে কবি হলেন। অর্থাৎ তিনি সহজাত, কবিত্ব কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি, তাই না? এমন একটি গুণ যেটি মানুষের ঈশ্বর প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত, যে গুণটি হয়তোবা সহজাত, তাই না? অর্থাৎ চেষ্টা করে কবি হওয়া এটি কিন্তু সম্ভব না। অর্থাৎ কবির মধ্যে থেকে, অর্থাৎ মনের ভেতরে যে পৃথিবী আছে, যে সুন্দর জগৎ বা কল্পনার যে জগৎটি বা বাস্তব জীবনের যে প্রতিচ্ছবি, কেউ কেউ আছেন কিন্তু আমাদের মধ্যে, তিনি অত্যন্ত সুন্দরভাবে, সুচারুভাবে যে কোনো একটি বিষয়কে তার লেখনীর মাধ্যমে তুলে ধরতে পারেন এবং সার্থকভাবে যিনি এই কথাগুলোকে বা সুন্দরভাবে ফুটে তুলতে পারেন, তিনিই তো সার্থক কবি, সাহিত্যিক, রচনাকার, তাই না? একজন সার্থক কবি কি সমাজে ঘটে যাওয়া সাধারণ ঘটনা বা কোনো প্রকৃতির কোনো অপরূপ দৃশ্য বা কোনো বিষয় নিয়ে বা কল্পিত কোনো কাহিনীকে তারা এমন সুন্দরভাবে তাদের লেখনীর, তাদের কালির আঁচড়ে এত সুন্দর একটি আলাদা জগৎ তৈরি করেন যে আমরা যেন অনেক সময় পড়তে পড়তে সেই জগতের মধ্যে কি হারিয়ে যাই, তাই না? এরকম অনেক কবি, সাহিত্যিক, মুনি, তারা বিভিন্ন সময়, যুগে যুগে, বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে তারা কিন্তু অবতীর্ণ হয়েছেন। ঠিক সেই রকমই একজন মহাকবি হচ্ছেন বাল্মীকি। কিন্তু বাল্মীকি মুনি, তিনি, আবারও বলছি, সহজাত কবি ছিলেন না। তার জীবন সম্পর্কে কিন্তু রয়েছে একটি কাহিনী, যেটিকে কল্পকাহিনীও বলা চলে। সেই কাহিনীটি আমরা কিছুটা পরে বলছি তোমাদেরকে। শুরুতে আমরা ক্লাসে আজকে আমরা কি কি শিখবো বা আমাদের আলোচনা হবে কি নিয়ে, আজকে ক্লাস করলে আমরা কি কি জানতে পারবো, শিখতে পারবো, সেটি আমরা আগে একটু দেখি। বাল্মীকি মুনি কে ছিলেন তোমরা সেটা বলতে পারবে। বাল্মীকি কিভাবে মুনি থেকে কবি হলেন, অর্থাৎ তিনি তো মুনি ছিলেন, কবি হলেন কিভাবে, অর্থাৎ তিনি কিভাবে আবিষ্কার করলেন তার মধ্যে কবিত্ব সত্তা এটি রয়েছে, সেটি তোমরা জানতে পারবে। এবং রামায়ণ রচনা, অর্থাৎ মূল আলোচনা যেটি, রামায়ণ রচনার প্রাক কাহিনী, অর্থাৎ রামায়ণ এই মহাগ্রন্থটি রচনার পূর্বে এর কি কাহিনী রয়েছে সেটি তোমরা নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে। এটি একটি অত্যন্ত সহজ, সরল এবং অত্যন্ত জনপ্রিয় এবং জনবহুল একটি রচনা। রামায়ণ একটি মহাগ্রন্থ, যেটি তোমাদের পাঠ্যসূচির আওতায় আনা এটি কোনোভাবেই সম্ভব নয়। সেজন্য কিন্তু একটি ছোট্ট চৌম্বক অংশ, এই যে আমাদের রামায়ণের মূল রচয়িতা বাল্মীকি মুনি, সে কিভাবে কবি হলো, একটি মজার ঘটনা, সেই ঘটনাটি কিন্তু শুধুমাত্র তোমাদের পাঠ্য। মূল রামায়ণ এত বড় গ্রন্থ বা এর ভেতরের কোনো কাহিনী কিছুই কিন্তু তোমাদের পাঠের বিষয় নয়। তোমাদের পাঠের বিষয় শুধুমাত্র এই বাল্মীকি মুনি, যিনি রামায়ণের মূল রচয়িতা, তিনি কিভাবে কবি হলেন আমরা আস্তে আস্তে জানবো। তার আগে আমরা আরো কিছু ছবি
দেখি এবং তাদের পরিচয় জানি। এই যে আমরা যে ছবিগুলো দেখছি তার মধ্যে বাল্মীকি মুনি, রাম, লক্ষ্মণ এবং সীতা, আমরা তাদের কিছু ছবি দেখতে পাচ্ছি। এই বাল্মীকি মুনি যে রামায়ণ রচনা করলেন, সে রামায়ণের নায়িকা ছিলেন কিন্তু সীতা, এবং নায়কের নাম পূর্বেই বলেছি শ্রী রামচন্দ্র। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। অযোধ্যার রাজা দশরথের 3 জন পত্নী বা স্ত্রী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এই যে রাজা দশরথের বড় পত্নী, বড় মহিষী যিনি স্ত্রী, তারই বড় পুত্র কিন্তু রাম, এবং লক্ষ্মণ রাজা দশরথের আরেক পত্নী সুমিত্রা তার সন্তান। এবারে বাল্মীকি মুনির পরিচয় জানি। রামায়ণের রচয়িতা বাল্মীকি, তিনি আদি কবি। রামায়ণ তার রচিত আদি কাব্য। তাই রামায়ণ যদি আদি কাব্য হয়, তাহলে অবশ্যই এই যে বাল্মীকি মুনি, তিনি আদি কবি। মহাকাব্য রামায়ণে মহর্ষি বাল্মীকি যে স্বকীয় মহতি প্রতিভার বিকাশ ঘটিয়েছেন, আজ বহু বছর পরেও তার দীপ্তি এতটুকু ম্লান হয়নি, বরং তা ক্রমে ক্রমে আরো যেন তার আলোক ছটা চারদিকে ছড়িয়ে গিয়েছে, আরো কালজয়ী হয়েছে এই মহাগ্রন্থটি। কিছু কিছু সৃষ্টি আছে যেগুলো এই পর্বত, নদী, আকাশ যতদিন বিদ্যমান থাকবে, ঠিক ততদিন এই কবি বা কবিদের সৃষ্টি মহাসৃষ্টি সেগুলো পৃথিবীর বুকে জলজল করবে। এগুলো কিন্তু কোনো সাধারণ গ্রন্থ নয়। এই গ্রন্থগুলো রচনা করাও কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। একমাত্র বলা হয়ে থাকে এটি যেন ঈশ্বর প্রদত্ত বা ঈশ্বর সৃষ্ট। সেই ঘটনাটিরই কিন্তু এখানে আবির্ভাব ঘটেছে। আমি তোমাদেরকে বলবো, শ্রেণীকক্ষে আমি যখন এই বিষয়টি পড়াই, তখন বাল্মীকি মুনির সম্বন্ধে পড়ানোর পরে আমি কিন্তু বাল্মীকি মুনি কে ছিলেন এই বিষয়টি তোমাদের পড়তে বলতাম বা বলি, এবং একক কাজের জন্য আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিই। যেহেতু এটি অনলাইন ক্লাস এবং তোমরা আমার সামনে নেই, আমি আশা করব এই একক কাজটি তোমরা বাড়িতে করবে, এবং অর্থাৎ বাল্মীকি মুনি কে ছিলেন সেটি তোমরা পড়বে, জানবে এবং বুঝতে পারবে। এবারে বাল্মীকি প্রাক কাহিনী সম্বন্ধে বলতে আরম্ভ করি। আরো কিছু ছবি আমি তোমাদের সামনে এখন তুলে ধরেছি, যার মধ্যে দেখা যাচ্ছে নারদ, দেবতাদের মুখপাত্র যাকে বলা হয়, নারদ মুনি, দেবর্ষি নারদ, তিনি মহর্ষি বাল্মীকিকে কি যেন বলছেন। হ্যাঁ, এটি কিন্তু মূল ঘটনা। এই যে প্রাক কাহিনী, অর্থাৎ রামায়ণ রচনার নেপথ্যে যে কাহিনীটি, পূর্বে রামায়ণ রচনার পূর্বে শুরুতেই কিন্তু রামায়ণ রচনার কথাটি আসেনি। এটি কিন্তু বাল্মীকি মুনিকে বলা হয়েছিল যে তুমি রামায়ণ সম্বন্ধে, রামচরিত, অর্থাৎ এই যে অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম, তার পুত্র দশরথের পুত্র রাম, তাকে নিয়ে, তার চরিত্র নিয়ে তুমি একটি মহাগ্রন্থ রচনা করো। এবারে বলছি যে ছবিতে তোমরা আরো দুটি সুন্দর সময় কাটাচ্ছে এরকম দুটি পাখি তোমরা দেখতে পাচ্ছ, যারা গাছের ডালে বসে রয়েছে। এই পাখি দুটি কিন্তু সেই ক্রোঞ্চ যুগল, ধরে নাও যে ক্রোঞ্চ যুগলের কথা আমি বলবো এখন তোমাদের, অর্থাৎ রামায়ণের প্রাক কাহিনী বা রামায়ণ রচনার পূর্বে যে কাহিনীটি আমাদের এই যে বাল্মীকি মুনিকে কবি করে ফেলেছিল, অর্থাৎ কবি হতে সহায়তা করেছিল, সেটি কিন্তু এই ক্রোঞ্চ যুগল এবং এই নারদ মুনি এবং এই যে মহর্ষি বা মুনি বাল্মীকি, তার এই ছবিটির সাথে কিন্তু
অনেকটা সম্পর্কিত। এবারে আরেকটু বলে নেই যে রামায়ণ এটি কিন্তু মূল রচয়িতা বাল্মীকি। এর পূর্বে কিন্তু আর কেউ রাম কাহিনী বা রামের চরিত্র নিয়ে কোনো মহাকাব্য বা কাব্য রচনা করেননি। প্রথমে কিন্তু বাল্মীকি এটি রচনা করেন এবং বাল্মীকি মুনি তিনি রচনার পরে আর অনেকেই কিন্তু রামায়ণ রচনা করেছেন এবং অনেকেই আছেন, অনেক লেখক কবি সাহিত্যিক পরবর্তীতে তাদের প্রক্ষিপ্ত অর্থাৎ যেটি মূল রামায়ণে ছিল না তাদের নিজস্ব লেখা বা নিজস্ব অনেক শ্লোকই কিন্তু তারা ওই রামায়ণের মধ্যে সংযুক্ত করেছিলেন। এজন্য কিন্তু হয়ে গেছিল এটি একটি মানে এগুলোকে বলা হয় প্রক্ষিপ্ত, অর্থাৎ মূল রচনাকার এটি রচনা করেননি, পরবর্তীতে কোনো অনুলিপিকার বা অর্থাৎ অনুলিপি, তখনকার সময় তো ফটোকপি বা কপি এরকম প্রিন্টিং প্রেস এগুলো কিন্তু ছিল না। তখন একটি গ্রন্থকে কপি করতে দীর্ঘ সময় কিন্তু লাগতো, অর্থাৎ অনুলিপি করা হতো। তার জন্য লিপিকর থাকতো যারা একটি বই দেখে হুবহু আরেকটি বই রচনা লিখে ফেলতেন, তারা কিন্তু লিপিকর বলা হতো তাদেরকে। এই কাজটি সহজ ছিল না, অনেক সময় বানানের ভুল হতে পারে বা অনেক সময় অনেক লিপিকর করতেন কি নিজস্ব মনের ধারণা বা নিজস্ব মনের একটা শ্লোক বা তৈরি একটা বিষয়কে তিনি কিন্তু ওর মধ্যে সংযুক্ত করে দিতেন মূল রচনার মধ্যে। তাহলে আমরা পরবর্তীতে ওটি পেয়ে মনে করব যে না এটি তো বাল্মীকি মুনিরই রচনা, এটি তিনি রচনা করে গেছেন। পরবর্তী যদিও অসংযোগ একটা খেয়াল করা গেছে, অর্থাৎ মানে এমন একটা বিষয় মানে মূল লেখার সাথে মিলছে না, এরকম দেখলে কিন্তু বোঝা যায় যে এটা প্রক্ষিপ্ত। পরবর্তীতে কিন্তু এটা ধরা পড়েছে যে না এগুলো প্রক্ষিপ্ত অংশ। একবার নারদ মুনি কি করলেন, বাল্মীকির কাছে এসে তাকে রামচন্দ্রের কাহিনী শুনিয়ে আবার দেবলোকে চলে যান। দেবর্ষি নারদ যেহেতু দেবলোকে বসবাস করেন এবং এই যে নারদ মুনি তিনি কিন্তু দেবতাদের মুখপাত্র ছিলেন, অর্থাৎ তিনি সংবাদ প্রেরণ করতেন। কখনো কারো কাছে দেবতাদের কোনো সংবাদ প্রেরণ করার প্রয়োজন হলে তিনি হোক বা দেবতা বা ঋষি মুনি যেই হন না কেন, দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে তার কাছে মুহূর্তে পৌঁছে যেতেন এবং সেই খবরটি তাকে দিতেন। সেই অনুসারে কিন্তু ভগবান ব্রহ্মা ঈশ্বর তিনি কিন্তু নারদকে পাঠিয়েছিলেন বাল্মীকি মুনির কাছে যে তুমি তাকে গিয়ে রামচন্দ্রের কাহিনী বা তার জীবন কাহিনী তার কাছে বর্ণনা করো। তুমি তার কাছে তার রামচন্দ্র সম্বন্ধে জানা তার দরকার, কেননা তিনি জানতেন যে এই রামচন্দ্রের চরিত্র নিয়ে যে মহাকাব্যটি রচিত হবে বা শুধুমাত্র রামচন্দ্রের কাহিনী বলবো কেন, এখানে রাজা দশরথের সমগ্র পরিবারের চিত্র ফুটে উঠেছে। তার মহানায়ক ছিলেন বা নায়ক ছিলেন কিন্তু রাম এবং নায়িকা ছিলেন সীতা, এবং তাদের যে সুখের বা দুঃখের যে কাহিনী বা তাদের পরিণতি এই পরিবারটিকে নিয়েই কিন্তু রামায়ণ এই রচনাটি। তো যেহেতু আমি আবারও বলছি যে রামায়ণ আমাদের পাঠ্যের বিষয় নয়, আমাদের পাঠ্যের বিষয় হচ্ছে এই যে বাল্মীকি যেভাবে মুনি থেকে কবি হলেন। এরপরে বাল্মীকি মুনি কিন্তু শুনলেন, অর্থাৎ রামচন্দ্র তার চরিত্র সম্বন্ধে বলা হয় তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, সৎ চরিত্রবান বলতে যা বোঝায় অর্থাৎ সমগ্র ভালো গুণাবলী, নম্র ভদ্র সদালাপী স্বল্পভাষী এবং তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা। হ্যাঁ, ত্রেতা যুগের অবতারও বলা হয় রামকে। এই যে রাম তিনি তার শক্তিকে বলা হয় তিনি বজ্রের চেয়েও কঠিন শক্তি তিনি ধারণ করেন। আবার তার হৃদয় সম্পর্কে যখন বলা হয় তখন বলা হয় ফুলের চেয়ে অর্থাৎ পুষ্পের চেয়ে নরম তার মন। তাহলে বুঝতেই পারছো সেই রকম একজন ব্যক্তিত্বকে নিয়ে কিন্তু এই রামায়ণ নামক মহাগ্রন্থটি রচিত হয়েছিল। এরপরে বাল্মীকি তো শুনলেন নারদের কাছ থেকে না যে রামের চরিত্র সম্বন্ধে, রামের পরিবার সম্বন্ধে, তার জীবন কাহিনী সম্বন্ধে সবকিছু শুনলেন। শুনে
এরপরে বাল্মীকি মুনি তার আশ্রমের সব থেকে প্রিয় শিষ্য ভরদ্বাজকে সাথে করে তিনি তমসা নদীর তীরে স্নান করতে চলে গেলেন। তমসা হচ্ছে গঙ্গার নিকটবর্তী একটি নদী। সেই তমসা নদী তীরে তিনি এগোতে লাগলেন এবং তার আশ্রমটি ছিল বনের মধ্যে। হ্যাঁ, বেশিরভাগ মুনি ঋষির আশ্রমে কিন্তু দেখা যাচ্ছে বনে তৈরি করা হতো, কেননা সেখানে নিরিবিলিতে সুন্দরভাবে গাছগাছালি কেটে পরিষ্কার করে একটি গৃহস্থের বাড়ির মতো, অর্থাৎ সেখানে তারা বসবাস করতেন এবং সেখানে কিন্তু শিষ্যদেরকে তারা কি করতেন, পাঠদান করাতেন সেই সমস্ত গুরুরা, এবং সেই সমস্ত গুরু এবং শিষ্য তারা প্রত্যেকেই সেই আশ্রমেই বাস করতেন। অত্যন্ত পবিত্র একটি জায়গা, কেননা সেখানে জ্ঞানদানের মতো একটি পবিত্র কাজ করা হতো। তো সেই আশ্রম থেকে আবার বনের পথ ধরে কিন্তু সেই তমসা নদীর তীর পর্যন্ত যেতে হয়। তো যথারীতি প্রতিদিনের মতো দেবর্ষি নারদের কাছ থেকে বাল্মীকি মুনি রামচন্দ্রের কাহিনী শুনে তার প্রিয় শিষ্য ভরদ্বাজকে সাথে করে বনের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে তিনি যাচ্ছিলেন। হ্যাঁ, তখনকার প্রকৃতিটিও কিন্তু ছিল অসাধারণ, অপরূপ রূপে চারিদিক যেন ভরে উঠেছিল। অর্থাৎ বসন্তের সময় প্রকৃতির যে অপরূপ একটি দৃশ্য, সেখানে কিন্তু তার একটি চিত্র, কিন্তু সুন্দর চিত্র সেখানে ফুটে উঠেছে। অর্থাৎ সেই বসন্তের অপার সৌন্দর্যে কি রকম রূপ নিতে পারে, প্রকৃতি যেন নবরূপে সজ্জিত হয়, তাই না? সেটা তো আমরাও দেখি, গাছে গাছে নতুন সবুজ পাতা, বনে পশু পাখিদের কলকাকলি, যেন একটা মধুর সময় সকলেই কিন্তু উপভোগ করে এই বসন্তকালটি। ঋতুরাজ বলা হয় এই জন্য বসন্তকে, ঋতুদের রাজা, তাই না? এবং মৃদুমন্দ হাওয়া সকলের মনে কিন্তু একটি আনন্দের আবহ তৈরি করে। তার ব্যতিক্রম কিন্তু হলেন না এই মহর্ষি বাল্মীকি। এই বাল্মীকি মুনি তিনি এই বনের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে একজোড়া পাখি, অর্থাৎ আমি যে পাখিটিকে আগে তোমাদের দেখালাম, পাখি যুগলকে, সেরকম একজোড়া সুন্দর পাখি যুগলের সুমধুর কুজন তার কানে ভেসে এলো এবং তিনি অত্যন্ত আকৃষ্ট হলেন সেই কুজন শুনে, এবং তিনি খুব নিবিষ্ট মনে এক ধ্যানে মুগ্ধ হয়ে সেই পাখি দুটোর দিকে চেয়েছিলেন। কেননা পাখি দুটো এইরকম অপার সৌন্দর্যে, এই যে মৃদুমন্দ বাতাস, বনের অপার সৌন্দর্যে এই বসন্তের সময় তারা অত্যন্ত সুন্দর, সুখময় এবং একটি গভীর ভালোবাসায় একটি সুন্দর সময় তারা অতিবাহিত করছিল, এবং সেটি কিন্তু আমাদের এই যে বাল্মীকি মুনি তাকেও কিন্তু আকৃষ্ট করেছিল। সেজন্য তিনি এবং তার প্রিয় শিষ্য ভরদ্বাজও কিন্তু তাদেরকে মুগ্ধ চোখে দেখছিলেন, তাদের অস্ফুট মধুর সুর শুনছিলেন। কিন্তু হঠাৎ করে সেখানে একটি তাণ্ডব ঘটে গেল। একটি নিষ্ঠুর ব্যাধ তার প্রাণঘাতী তীরটি এসে বিদ্ধ করলো এই পাখি যুগলের, অর্থাৎ ক্রোঞ্চ যুগলের মধ্যে পুরুষ ক্রোঞ্চটি তার বুকে বিঁধে গেল একটি নিষ্ঠুর ব্যাধের একটি নিষ্ঠুর তীর, এবং হঠাৎ করে সেই অতি সুন্দর, সুমধুর এবং আনন্দে ভরপুর, প্রাণোজ্জ্বল সেই সময়টি বা সেই ক্ষণটি একটি মর্মস্পর্শী, বেদনা বিধুর, কষ্টসাধ্য একটি দৃশ্যে পরিণত হয়ে গেল। অর্থাৎ সেই পুরুষ ক্রোঞ্চটি সে রক্তে মাখামাখি হয়ে হঠাৎ করে গাছের ডাল থেকে নিচে পতিত হয়ে গেল, পড়ে গেল। সেটি দেখে
হঠাৎ করে এরকম নিষ্ঠুর আচরণ বা এরকম প্রাণঘাত, যেটি সাধারণ লোকের পক্ষেও সহ্য করা সম্ভব নয়। আর সেখানে নিবিষ্ট চিত্তে একজন মুনি ঋষি তিনি দেখছিলেন এই পাখি যুগলকে, তিনি আর নিজের মধ্যে যেন ছিলেন না, অর্থাৎ তার ভেতর থেকে যেন অন্য কেউ বেরিয়ে এলো, অর্থাৎ তার মুখ থেকে বেরিয়ে হলো একটি অভিশাপ বাণী। অভিশাপটা কিরকম ছিল? মা নিষাদ প্রতিষ্ঠা তম গম শাশ্বতী সমা ইয়ৎ ক্রঞ্চ মিথুনাদে কমবোধি কামমোহিতম। অর্থাৎ মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সমা ইয়ৎ ক্রঞ্চ মিথুনাদে কমবোধি কামমোহিতম। অর্থাৎ ওই নিষ্ঠুর ব্যাধ, মা শব্দের অর্থ এখানে হবে না বা না, নিষাদ কে, এই নিষ্ঠুর ব্যাধকে বলা হয়েছে। প্রতিষ্ঠান, তোর কখনো প্রতিষ্ঠা হবে না। কার প্রতিষ্ঠা হবে না? এই নিষ্ঠুর ব্যাধের। তিনি বললেন এই শ্লোকটির অর্থ করলে হয়, ওরে নিষ্ঠুর ব্যাধ, তুই যে এই যে ভালোবাসার মুগ্ধ হয়ে সময় কাটানো, এই যে সুন্দর যে ক্রোঞ্চ যুগলের একটিকে তুই যে তীর বিদ্ধ করে হত্যা করলি, জীবনে কোনোদিন তুই প্রতিষ্ঠা লাভ করতে পারবে না, অর্থাৎ তুই ধ্বংস হবি বা তোর কোনোদিন উন্নতি হবে না। কিন্তু এই যে কথাটি বা তার মুখ থেকে হঠাৎ করেই যেন নির্গত হয়ে গেল, সেটি কিন্তু কোনো সাধারণ কথা ছিল না। এটি একটি অর্থপূর্ণ, ছন্দবদ্ধ এবং পাদবদ্ধ একটি শ্লোক। আমি প্রথমে তোমাদেরকে বলেছি, এই যে আমাদের রচয়িতা বাল্মীকি মুনি যার কথা বলছি, তিনি কিন্তু এই শ্লোকটি, এই অভিশাপ বাণী, এটি কিন্তু একটি অভিশাপ বাণী, যেটিকে রামায়ণের প্রথম মন্ত্র হিসেবে ধরা হয়। অর্থাৎ যেটি আমি এখন পাঠ করলাম সেটি কিন্তু রামায়ণের প্রথম মন্ত্র, একটি অভিশাপ বাণী, যার অর্থ আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কামনায় রত যে ক্রোঞ্চ যুগলের মধ্যে পুরুষ পাখিটিকে তুই নির্মমভাবে হত্যা করলি রে ব্যাধ, কোনো দিন তোর উন্নতি হবে না, তুই প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। কিন্তু এর যে লেখক বাল্মীকি মুনি, তার হৃদয় কিন্তু চিন্তান্বিত হয়ে উঠল। তিনি চিন্তান্বিত হয়ে উঠলেন যে আমি কি করলাম, এটা আমার মুখ দিয়ে কি বের হলো, অর্থাৎ আমিও কি এইভাবে বলতে পারি? অর্থাৎ হঠাৎ করে তিনি যেন আবার তার নিজের সেই আগের মুনি রূপে, তিনি এতক্ষণ কিন্তু তার মধ্যে থেকে কবি রূপ ফুটে উঠেছিল, হঠাৎ করে তিনি আবার যেন তার সেই বাল্মীকি মুনির রূপে ফিরে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন যে এই আমি কি বললাম, এও কি সম্ভব, আমার দ্বারা কি এরকম কথা আসা সম্ভব? অর্থাৎ সেই যে পুরুষ ক্রোঞ্চটি হঠাৎ করে যার হত্যা হলো এবং ক্রোঞ্চি যে এত কষ্ট পেল এবং সে যে বেদনায় কাতর হয়ে বিলাপ করতে লাগলো, তার বিলাপের বাণী যেন এই বাল্মীকি মুনিকেও কবি তৈরি করে ফেললো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে তো এই যে রামায়ণ রচনার পেছনে আমাদের বাল্মীকি মুনি, তিনি যে এই যে কবি হয়ে গেলেন, তার নেপথ্যের কাহিনীটি কিন্তু এই কাহিনীটি অত্যন্ত সুন্দর, প্রাণোজ্জ্বল এবং সহজ সরল এই কাহিনীটি। এভাবে কিন্তু আমাদের মুনি বাল্মীকি তিনি চিন্তিত হয়ে পড়লেন, যদিও ঘটনাটি তার মনে বেদনার উদ্রেক করলো, কিন্তু সেই সাথে তিনি চিন্তিত হয়ে পড়লেন, দ্বিধান্বিত হয়ে পড়লেন যে কিভাবে সম্ভব এই শ্লোকটি, এটি এভাবে করে কিভাবে আমার মুখ থেকে বের হয়ে আসলো, একে আমি বললাম, অর্থাৎ আমার মধ্যে এটাকে আমি ছিলাম। এর মধ্যে কি হলো, চিন্তা করতে করতে তিনি তমসা নদী তীরে গেলেন। তমসা নদীতে স্নান করে আবার তার প্রিয় শিষ্যকে নিয়ে তিনি আবার তার আশ্রমে ফিরে এলেন। এবারে তিনি যে মহর্ষি নারদ যে তাকে বলেছিল, এই যে
স্নানের আগে আমি তোমাদেরকে যেটি বললাম যে মহর্ষি দেবর্ষি নারদ মুনি তিনি কিন্তু বলেছিলেন যে তুমি রামচন্দ্রের এই যে ঘটনাটি তিনি ব্যাখ্যা করেছিলেন বাল্মীকি মুনির কাছে। এবারে ভগবান ব্রহ্মা মূলত যার ইচ্ছাতেই সৃষ্টির দেবতা অর্থাৎ জ্ঞানের যে প্রতীক ভগবান ব্রহ্মা তার ইচ্ছাতেই কিন্তু আসলে এই যে বাল্মীকি মুনি তার মুখ থেকে এই যে একটি অর্থপূর্ণ পাদবদ্ধ এবং ছন্দবদ্ধ এরকম সুন্দর একটি শ্লোক নির্গত হলো। অর্থাৎ ভগবান ব্রহ্মা বললেন বাল্মীকি মুনিকে তুমি রামায়ণ রচনা করো, অর্থাৎ রামের চরিত্র নিয়ে তুমি এই মহাকাব্যটি রচনা করো। এই কথাটি শুনে বাল্মীকি মুনি তিনি ভাবলেন যে তাহলে সেজন্যই হয়তোবা আমার মুখ থেকে এই শ্লোকটি উচ্চারিত হয়েছে। তখন ভগবান ব্রহ্মা নিজে তাকে বললেন যে হ্যাঁ, আমি ইচ্ছা করেছি, আমার ইচ্ছাতেই তোমার মুখ থেকে এরকম অর্থপূর্ণ পাদবদ্ধ এবং ছন্দবদ্ধ এই শ্লোকটি নির্গত হয়েছে। তুমি এই শ্লোকটি দিয়ে আরম্ভ করেই তুমি এই রামায়ণ নামক মহাগ্রন্থটি রচনা করো। এভাবে কিন্তু বাল্মীকি মুনি তিনি কবি থেকে তিনি মুনি থেকে কবি হয়ে গেলেন। এটাই কিন্তু সেই নেপথ্যের সংক্ষিপ্ত কাহিনী। এই যে দেখো এখানে যে ঘটনাটা আমি তোমাদের কাছে ব্যাখ্যা করলাম, অর্থাৎ ভগবান ব্রহ্মা তার ইচ্ছাতেই কিন্তু এই অমৃত বাণী উচ্চারিত হয়েছে এবং তিনি নিজে এসে সেটি মহর্ষি নারদের কাছ থেকে কিন্তু তিনি যে এই যে রামের যে কাহিনীটি বা রামের চরিত্র সম্বন্ধে শুনেছিলেন, এটি যে এই ইচ্ছাটি যে স্বয়ং ব্রহ্মার ছিল, এটি যখন বাল্মীকি মুনি জানতে পারলেন তখন তার মনে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো প্রশ্ন রইল না। তিনি নির্দ্বিধায় বুঝলেন যেহেতু ভগবান ব্রহ্মার ইচ্ছা, তাহলে আমি অবশ্যই এই রামায়ণ নামক মহাগ্রন্থটি, রাম কাহিনীটি এটি রচনা করতে পারবো এবং আমার দ্বারাই এই মহাগ্রন্থটি রচনা করা সম্ভব। একটি ছোট্ট ভিডিও এখানে ছিল যেটি আমি শ্রেণীকক্ষে তোমাদেরকে দেখিয়ে থাকি। আজকে যদিও এখন সেটি দেখানো সম্ভব হচ্ছে না, তারপরে পরবর্তীতে যখন শ্রেণীকক্ষে তোমাদের সাথে আমার দেখা হবে অবশ্যই এই ভিডিও ক্লিপটি তোমাদেরকে দেখাবো। মানে অর্থাৎ এখানে ছোট্ট একটি 2 মিনিটের ভিডিও ছিল যেখানে এই যে রামের বিমাতা কৈকেয়ী তিনি কিভাবে করে মানে রামের যে বনবাস হয়েছিল তার একটি ছোট্ট চিত্র এখানে ছিল। যা হোক, আমি ক্লাসে তোমাদের কিন্তু এই যে রামায়ণের যে প্রথম মন্ত্রটি সেটি তোমাদেরকে আমি মনোযোগ সহকারে ক্লাসে পড়াই এবং সেটি অর্থ অনুধাবনে তোমাদের চেষ্টা করে। আমি তোমাদেরকে কিন্তু এক একটি অক্ষর ধরে আমি বলেছি যে এটির অর্থ কি, এই শ্লোকটি কিভাবে পড়তে হবে, অর্থ কিভাবে করতে হবে এবং এটির কিন্তু আমি খুব সহজেই তোমাদের সকলের আয়ত্ত হয়ে যায়। এটি দলীয় কাজ হিসেবে আমি কিন্তু এটি ক্লাসে নিয়ে থাকি, যদিও সেটি এখন দলীয়ভাবে তোমাদেরকে পাওয়া সম্ভব নয় যেহেতু আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্যে আছি, তাই না? আমরা তো অনলাইন ক্লাসে আছি। তো যাই হোক, এগুলো কাজ অবশ্যই শ্রেণীকক্ষে আমরা করব। তারপরেও কিন্তু তোমরা নিজেরা অবশ্যই বাড়িতে বসে এই যে রামায়ণের প্রথম মন্ত্রটি যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি, মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাস্যতি সমা ইয়ৎ ক্রঞ্চ মিথুনাদে কমবহি বুদ্ধি কামমোহিতম। খুব ছোট্ট এবং সুন্দর এই শ্লোকটি। তোমরা তো জানো, আমি প্রথমে বলেছি যে শ্লোক তোমাদের মুখস্থ করতে হয় না, শুধুমাত্র এর অনুবাদ বা অর্থ করতে হয়। তাই শ্লোক তোমাদেরকে লিখতে হয় না পরীক্ষায় বা খাতায়, কিন্তু তোমাদের এর সংস্কৃতের কোনো লেখা লিখতে হয় না।
এই বিষয়ে শুধুমাত্র সংস্কৃত থেকে এই শ্লোকটি দেয়া থাকে, যেটি তোমাদের অনুবাদ বা ব্যাখ্যা করতে হয়, সেটি আমি স্পষ্টভাবে প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছি। তো এটি তোমরা মনোযোগ সহকারে পড়বে, পড়লে এর অর্থগুলো তোমরা অন্যায় ভেঙে বুঝতে পারবে এবং অর্থগুলো বুঝলে কিন্তু তোমাদের অনুবাদ লেখা একটি সুবিধা হবে। এই শ্লোকটি যে শুধুমাত্র অনুবাদ হিসেবে গুরুত্বপূর্ণ তা নয়, এটি যেহেতু রামায়ণের প্রথম শ্লোক, তাই না, এটি অনুবাদ, ব্যাখ্যা এবং তোমাদের বড় প্রশ্ন সেটি লেখার ক্ষেত্রেও কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদেরকে পড়তে হবে। তো তোমরা পড়বে আশা করি। এবারে একটি ছোট্ট ঘটনা, অর্থাৎ এই যে আমাদের বাল্মীকি মুনি, তার নাম বাল্মীকি কেন হলো, বাল্মীক শব্দটি কোন শব্দ থেকে এসেছে, সেই ছোট্ট একটি ঘটনা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমাদের সামনে বলতে চাই। সেটি একটি ঘটনা আছে যার কোনো সত্যিকার ইতিহাসের ভিত্তি না থাকলেও যেটি কিন্তু প্রচলিত, অর্থাৎ বাল্মীকি মুনির সম্বন্ধে। তার প্রথম জন্মে বলা হয় তিনি মুনি ছিলেন না, তিনি দস্যুবৃত্তি করে তার জীবন অতিবাহিত করতেন। তো একদিন এক মুনি তাকে দেখে বললেন যে তুমি যে এই যে তুমি তোমার দস্যুবৃত্তি করে, পাপ কাজ করে তুমি যে তোমার এবং তোমার পরিবারের জীবিকা নির্বাহ করছো, এতে তোমার যে পাপ হচ্ছে সেই পাপের ভাগ তোমার কে নেবে? তোমার সন্তানেরা, তোমার স্ত্রী, না কে? এই পাপের ভাগ তো তোমাকেই নিতে হবে, তাই না? তাহলে তুমি এই উপায়ে বা এই দস্যুবৃত্তি করে তোমার জীবিকা নির্বাহ কেন করছো? কেন কোনো সৎ কর্ম করে তুমি তোমার জীবিকা নির্বাহ করছো না? এই প্রশ্নের জবাবে বাল্মীকি তিনি বললেন রত্নাকর দস্যু। তখন তার নাম কিন্তু বাল্মীকি ছিল না, বলা হয় তার নাম রত্নাকর ছিল এবং তিনি দস্যুবৃত্তি করতেন, সেটা আমি বলে নিলাম, তোমাদেরকে বলেছি। তো তিনি চিন্তান্বিত হলেন যে হ্যাঁ, আমি যাদের জন্য আমি এই পাপের রাস্তা হোক, আমি জীবিকা নির্বাহের জন্যই তো তাদের এই কাজটি করছি, অর্থাৎ আমার সন্তান, আমার পত্নী, তাদের সকলের জীবিকা নির্বাহের জন্য আমি কাজটি করছি, তাহলে তার ভাগ তো সবাই নেবে। তাহলে তিনি প্রশ্ন করলেন তার স্ত্রীকে। তার স্ত্রী যথারীতি তাকে বললেন যে তোমার আমার ভার বা আমার দায়িত্ব নেওয়ার কথা বলে তুমি আমাকে বিয়ে করেছো, সুতরাং আমার দায়িত্ব তোমাকে নিতে হবে, এটি তুমি নেবে, কিন্তু তোমার পাপ কাজ তার ভাগে আমি কেন হব? আমি হব না। কেননা আমার দায়িত্ব নেয়া এটি তুমি সাগ্রহে গ্রহণ করেছো। তোমার পুণ্যের ভাগীদার আমি হলেও তোমার পাপ কাজের ভাগীদার আমি হব না। আমি তো তোমাকে আমার জীবিকা নির্বাহের জন্য পাপের রাস্তা বেছে নিতে বলিনি। তার সন্তানদেরকে বললে তারাও কিন্তু তাকে অনুরূপ উত্তর দেয় যে আমি তোমার সন্তান, তোমরা আমাদের জন্ম দিয়েছো, আমাদের ভরণ পোষণ, আমাদের জীবিকা নির্বাহ করানোর দায়িত্ব তোমাদের, তোমরা আমাদের পৃথিবীতে এনেছো, তাহলে তোমার পাপের ভাগী আমি কেন হব? তখন কিন্তু এই যে রত্নাকর দস্যু, সেও চিন্তান্বিত হয়ে যায় এবং তিনি ভাবেন যে আমি এতদিন এত মানুষ হত্যা করেছি, এত লুণ্ঠন করেছি, এত হত্যা, রাহাজানি, পাপ কাজ করেছি, তাহলে কি আমার কোনোদিনও মুক্তি হবে না? তখন তিনি কি করেন, তিনি তখন সাধনা করতে বসেন এবং তিনি তাকে মুনি ঋষি বলে যান যে তুমি রাম রাম এই শব্দটি মুখে উচ্চারণ করো, তাহলে তোমার মুক্তি হবে, অর্থাৎ তুমি পাপ থেকে মুক্তি পাবে। তো প্রথমে তার মুখ দিয়ে রাম নাম এটি উচ্চারিত হচ্ছিল না, তিনি রামকে মরা মরা বলছিলেন, অর্থাৎ পাপে তার জিহ্বা এতটাই আড়ষ্ট হয়ে গেছিল বলা হয় যে তিনি রাম এই কথাটি উচ্চারণ করতে পারছিলেন না। এমত অবস্থায় এক সময় তার কণ্ঠ থেকে রাম নামের ধ্বনি বের হতে থাকলো এবং তিনি তার এমন অবস্থা হয়ে গেল, এই যে আমি যে মূল্যায়নে তোমাদের দেখিয়েছি যে বল্মিক শব্দটির অর্থ কি। হ্যাঁ, বল্মিক শব্দটির অর্থ হচ্ছে উইপোকা। হ্যাঁ, উইপোকা, অর্থাৎ এই যে বাল্মীকি ওনার নাম কেন হয়েছে, এই কথার প্রেক্ষিতে কিন্তু এই গল্পটি এসেছে যে বল্মিক অর্থাৎ উইপোকা, কিন্তু তিনি যখন বসে রাত দিন বসে তিনি ঝড় বৃষ্টি মাথায় করে না খেয়ে তিনি যে সাধনা করছিলেন, তাতে তার শরীরে বল্মিক বা উইপোকা বাসা বেঁধেছিল, যার জন্য তিনি কিন্তু শুধুমাত্র হাড়ের মধ্যে থেকে একটি ক্ষীণ শব্দ
রাম রাম এটি শুধু বের হচ্ছিল, আর কোনো শব্দই যেন আর বের হচ্ছিল না। এই এই অবস্থায় কিন্তু একজন মুনি ঋষি তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই ক্ষীণ শব্দটি তার কানে আসে এবং তিনি তার কমণ্ডলু থেকে জল ছিটিয়ে, মন্ত্রপুত জল ছিটিয়ে কিন্তু সেই হাড় হাড় সর্বস্ব সেই দেহে কিন্তু তিনি মাংস এবং চামড়ার সৃষ্টি করলেন এবং পুনরায় তাকে যেন জন্ম তিনি দিলেন এবং তার নতুন জন্ম যেন হলো, অর্থাৎ তিনি নতুন দেহ ধারণ করলেন। এবং এই জন্য বল্মিক থেকে অর্থাৎ উইপোকা তার পুরাতন পাপের শরীরটাকে বিনষ্ট করে তিনি নতুন শরীর, যেটি তিনি নতুন মাংস চামড়ায় নতুন যে শরীরটি তিনি ধারণ করেছিলেন, সেটির জন্য কিন্তু হয়তোবা তার নাম বাল্মীকি হয়েছিল বলে এটি বলা হয়ে থাকে। আমি প্রথমে বলেছি যে বাল্মীকির নামকরণ নিয়ে এরকম একটি কথা আছে, যেহেতু বল্মিক শব্দ থেকে বাল্মীকি শব্দটির উৎপত্তি, তাই এই ঘটনাটি কিন্তু আছে, যদিও এর সেরকম কোনো ঐতিহাসিক ভিত্তি কিন্তু ওভাবে পাওয়া যায়নি। তাহলে বল্মিক শব্দটির অর্থ কি? উইপোকা, তাই না? এর উত্তর হচ্ছে উইপোকা। তো আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এই পুরো গল্পটি, এটি কি করবে তোমরা মনোযোগ সহকারে বাড়িতে পড়বে। অর্থাৎ এটি কিন্তু একটি ঘটনা, একটি কাহিনী, একটি প্রেক্ষাপট, একটি সময়ের আলোচনা, তাই না? আর এই যে শ্লোক, একটি শ্লোক আজকে আমি ক্লাসে তোমাদের দেখিয়েছি, এর পরবর্তী ক্লাসে কিন্তু অর্থাৎ আজকের ক্লাসটা আমি যে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই না? তাই আজকে যে শ্লোকটি আমি তোমাদের পড়ালাম সেটি তুমি ঠিকভাবে অন্য ভেঙে অর্থ করে বুঝে পড়ো এবং পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু এরপরের ক্লাসে আমি বিভিন্ন শ্লোক, সেগুলোর অর্থ কিভাবে করবে বা তোমরা ব্যাখ্যাগুলো আমি সুন্দর করে যেটি বাংলা করে, বাংলায় তোমাদের যেহেতু ব্যাখ্যা লিখতে হয় এবং শ্লোকগুলো থেকে কিন্তু শ্লোকের সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করতে হয়, তাই এই অনুবাদটি আমি তোমাদেরকে আমি করে দেখাবো এবং এই অন্য ভেঙে অর্থ করে বুঝলে, যেহেতু তোমাদের শুধু বাংলাতেই লিখতে হয়, অর্থাৎ সংস্কৃতে কোনো শ্লোক তোমাদের লিখতে হয় না, তাই জন্য তোমরা খুব সহজে সেগুলো বুঝতে পারবে। এবং আজকে যে কাহিনীটি বললাম, বিশেষ করে যে ছোট্ট যে কাহিনীটি, কিভাবে বাল্মীকি মুনি তিনি মুনি থেকে কবি হলেন, অর্থাৎ এইরকম একটি কালজয়ী মহাকাব্য তিনি রচনা করে ফেললেন। আসলে সত্যিকার অর্থে রামায়ণ সম্বন্ধে কিন্তু বলা হয়, যতদিন পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে, এই পাহাড় পর্বত নদী নালা যতদিন টিকে থাকবে, ততদিন এই কালজয়ী মহাগ্রন্থটিও কিন্তু মানুষের মধ্যে টিকে থাকবে। অর্থাৎ যতদিন মানুষ থাকবে ততদিন এই রামায়ণের মতো গ্রন্থ থাকবে এবং রামায়ণের যে রচয়িতা অর্থাৎ বাল্মীকি মুনি, তাকে কিন্তু সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেটি কিন্তু হচ্ছে, স্মরণ করছে তাকে সবাই। সেই বাল্মীকি মুনির তার মতো মহা ঋষি বা মুনি বা তিনি একজন বিখ্যাত যে কবি ছিলেন, অর্থাৎ তার রচনার মধ্যে যে কবি নিপুণতা বা রচনা শৈলীর যে অভূতপূর্ব নিদর্শন তিনি স্থাপন করেছেন, তা চিরস্থায়ী হয়ে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি এবং আবারও বলছি যে অনলাইনের এই ক্লাসগুলো তোমরা নিয়মিত অংশগ্রহণ করবে, তাতে তোমরা উপকৃত হবে। আর আগামী ক্লাসে আবার তোমাদের সামনে আসব, এই বাল্মীকি কবিত্ব লাইব্রেরির অন্য অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।